মুঘলরা যখন মানে এই এখানে শাসন করার সময় তারা এখানে যখন বাংলাকে মানে শত্রুর হাত থেকে সুরক্ষিত করার জন্য নিরাপত্তার কথা চিন্তা করেন, তখন তারা দেখেন যে নদী বেষ্টিত এই অঞ্চলটা মেঘনা নদী থেকে যে বিভিন্ন জলদস্যুরা আসতো তাদেরকে প্রতিহত আগে করা দরকার। মানে আরাকানি যে মগ এবং পর্তুগিজ জলদস্যুরা এখানে নদী করতে এসে আক্রমণ করতো, এবং তারা মূলত মুঘলরা যে ঘোড়সওয়ার ছিল, মানে তখন ঘোড়া দিয়ে হয়তো স্থলটাকে হয়তো নিরাপত্তা দেওয়া যেত, কিন্তু নদীপথে যখন দস্যুরা এসে এখানে লুটতরাজ করতো, এবং এই নদীপথটাকে সুরক্ষিত করার উদ্দেশ্যেই মূলত পরবর্তী 100 বছরে 3টা দুর্গ নির্মাণ হয়। এর মধ্যে এই ইন্টারপুর দুর্গ হচ্ছে একটা। জনশ্রুতি আছে যে মানে মানুষের মুখে মুখে প্রচলন আছে যে এই দুর্গের সাথে ঢাকার যে লালবাগ কেল্লা রয়েছে তার একটা সুড়ঙ্গ পথে একটা যোগাযোগ ছিল। মানে সেখানে এই সুড়ঙ্গ দিয়ে একেবারে ঢাকার লালবাগ কেল্লা পর্যন্ত যাওয়া যেত। যতটুকু আমার ধারণা, যে হয়তো ধারণা করা হয় যে এটাই সেই সুড়ঙ্গ, মানে এই দুর্গ থেকে সরাসরি লালবাগ কেল্লায় যাওয়া যেত। দেখি আসলে সুড়ঙ্গের মাথাটা কত দূর পর্যন্ত গেছে দেখি। মানে যদিও এটা সম্ভবত বন্ধ, মানে এখন বোঝা যাচ্ছে না আসলে সুড়ঙ্গটা কোথায় চলে গেছে। ও, এখান দিয়ে এদিকে মানে আরেকটা রাস্তা ছিল সম্ভবত দুর্গের ওখানে। ছোট ছোট আরও কিছু প্রাচীর রয়েছে, মানে এখানে বের হওয়া যাচ্ছে না, জায়গাটা বন্ধ। ওইটা দুর্গের এই পাশ দিয়ে মানে দুর্গের উপরে উঠে এটার নিচে একটা সুড়ঙ্গ চলে আসছে, এবং সম্ভবত এদিক দিয়ে বের হওয়া যেত। একটা অন্য একটা রাস্তা ছিল সম্ভবত ওই পাশে, এটা বন্ধ করে দেওয়া, তালা দিয়ে মানে বন্ধ করে দেওয়া। ওই পাশে আরও কিছু ছোট ছোট প্রাচীর রয়েছে। এটা তো অনেক উঁচা, ওই জায়গাগুলো প্রাচীর। আমার ধারণা যে এখানে যেহেতু ওইটা অনেক আগের, যেহেতু হয়তো এখানে মাটি ভরাটার কারণে এটা ছোটো মনে হচ্ছে, হয়তো এটা আরও উঁচা দেখা যেত তখন। এখন যদিও এটা এখনও অনেক উঁচাই, দেখুন কী পরিমাণ উঁচা। প্রায় 400 বছর আগের এই দুর্গ এখনও সেভাবে টিকে রয়েছে। আমরা যেমন এখন আত্মরক্ষার্থে কত কিছু করে রাখি, তখনও এই জায়গাগুলো আত্মরক্ষার কৌশল হিসেবেই মানে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার জন্য এই দুর্গটা বানানো হয়েছিল। দুর্গটার নিচে কিছু ছিল কিনা বোঝা যায় না আসলে, কিছু লেখাও নেই এখানে। যে এরকম প্রত্যেকটা জায়গাতে মানে মনে হচ্ছে যে মানে গুণে শেষ করা যাচ্ছে না যে কতগুলাই রয়েছে। তার মানে এগুলাতে প্রহরীরা থাকতো এবং এদিক দিয়ে দেখতো, দেখার পরে মানে জলদস্যুদেরকে প্রতিহত করার জন্য এদিক দিয়ে হয়তো বা গোলা নিক্ষেপ করা হতো। জায়গাগুলো মানে আপনার ভেঙে গেছে অনেক জায়গায়, কিছু কিছু জিনিস হয়তো পরে সংস্কার করা হয়েছে, যেমন এটা সিমেন্টের আস্তরণ, কিন্তু এই যে এগুলা হচ্ছে আগের জিনিস। এই দেখুন, এটা হচ্ছে চুন সুরকির, এগুলা তার মানে এগুলো 400 বছরের, কিন্তু এই যে এটা সিমেন্টেরই। তার মানে পরবর্তীতে কিছু কিছু জিনিস হয়তো সংস্কার করা হয়েছে, করার কারণে এটা সিমেন্টের আস্তরণটা আসছে ওখানে। এইরকম দেখুন, শুধুমাত্র যে ওই পাশে না, মানে এরকম মানে দুর্গের বাইরেও আরেকটা দুর্গ, মানে ছোট ছোট, যদিও ছোট সেটা। এই দেখুন এই পাশে, এটা তো মেইন দুর্গের বাইরের পাশে আরও ছোট কিছু রয়েছে, প্রাচীর ছিল। ওই যে যেমন আমি নিচে অবস্থা ওই পাশে একটা কোনো দেখলাম দুর্গের, মানে এই দুর্গের যে একটু সামান্য নিচা, এটা হচ্ছে সবচেয়ে উঁচু, এবং ওই কোণাতে মানে এটার চেয়ে একটু নিচু একটা দুর্গ, তার চেয়ে আবার ওই পাশে আর একটু নিচু দুর্গ। মানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটাকে রক্ষা করার এদিকে মানে কয়েক স্তরেরই ছিল, নিরাপত্তা ছিল। মানে একটা অনেক উঁচু, তারপরে আরেকটা একটু নিচু, তারপরে আরেকটা নিচু, এভাবে মানে 4টা স্টেপেই ছিল মানে দুর্গের নিরাপত্তাটা ছিল। সম্ভবত এখানেই যারা মগ বা পর্তুগিজ জলদস্যু আসতো, এই ছিদ্রগুলো দিয়ে হয়তো তারা পাহাড় দিত যাতে এই দুর্গটাকে রক্ষা করা যায়। যেমন এখানে প্রত্যেকটা ছিদ্র রয়েছে, আসলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। যেমন এই ছিদ্রগুলো দিয়ে ধারণা করা হয় যে মুঘল আমলের 16 শতকের দিকে এই দুর্গটি স্থাপন করা হয়। তখনকার সময় যে রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, মানে বর্তমান ঢাকায়, এটাকে জলদস্যুদের, এই যে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের থেকে রক্ষা করার জন্য এই দুর্গটা নির্মাণ করা হয়। যেমন এখানে এটা একটা কোণা, এই পাশে একটা কোণা, এই দুর্গের
এই পাশে একটা কোণা রয়েছে যেমন এই যেটা, আবার ওই দিকে দেখা যায় চারপাশে কয়েকটা কোণা রয়েছে, ওই যে ওই কোণায়, মানে একই রকম এগুলো। আবার এখানে কিছু প্রাচীর রয়েছে, যেমন এইগুলো হচ্ছে অনেক আগের প্রাচীর, দেখে বোঝা যাচ্ছে যেমন মানে 16 শতকের, তার মানে আপনার প্রায় 400 বছর আগের প্রাচীর। তো অনেকগুলো ভেঙে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু কিছু এখনও টিকে রয়েছে। পাশে একটা জাদুঘর রয়েছে, মানে এই দুর্গের মানে বিভিন্ন কিছু সংরক্ষণের জন্য এখানে একটা জাদুঘর রয়েছে। মানে এটা প্রাচীর দিয়ে ঘেরা, হয়তো এটা কোনো কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটাকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি যদি ওই পাশটায় দেখাই, এই দেখুন, মানে এখানে একটা দুর্গের যে বৈশিষ্ট্যগুলো, যেমন বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভেতরের রাস্তাটা এদিকে কতটুকু আছে বা আছে, যেমন এখানেও একটা গোলাকার একটা প্রাচীর, তার মানে দুর্গের এটাও একটা অংশ। এই দেখুন, মানে এখানে হয়তো কেউ পাহাড় দেওয়ার জন্য অনেক লোক নিয়োজিত ছিল, তারা কেউই নেই। ইতিহাস থেকেই হয়তো বোঝা যায় যে এটা কে তৈরি করেছিল বা কী কাজে ব্যবহার করা হয়েছিল, সেগুলো জানা যাচ্ছে, কিন্তু তারা কেউ আজকে নেই। এখানে ঝিঝি পোকা ডাকতেছে যে এখানে যা এক সময় হয়তো এখানে কত মানুষের আনাগোনা ছিল, কত বিশিষ্ট সৈনিকরা ছিল, মানে কত পালোয়ানরা বা যারা কী বলবো দস্যুদেরকে প্রতিহত করার জন্য কত বুদ্ধিমান লোকেরা এখানে ছিল, আজকে সেখানে ঝিঝি পোকা ডাকতেছে। দেখুন ভেতরে যা একটা জাদুঘরের ভেতরে ভিডিও করা নিষেধ, ভিডিও করলাম না, কিন্তু একটা ইতিহাস জানার পরে নিজে আসলে চমকে উঠলাম। যেমন মীর জুমলাকে আমরা অনেকেই নাম শুনেছি বা চিনি, তিনি মূলত মানে ইস্পাহানের জন্মগ্রহণ করেন এবং এখানে মুঘল আমলে একটা কেরানি হিসেবে, মানে ন্যূনতম একটা কর্মকর্তা বা কেরানি হিসেবে মুঘল সাম্রাজ্যে তার চাকরি শুরু করেন। কিন্তু তিনি তার দক্ষতা এবং বিচক্ষণতায় একসময় এই এলাকার মানে মুঘল সাম্রাজ্যের একজন বিচক্ষণ সেনানায়ক হন, এবং তার মূলত কাজ ছিল এই এলাকাটাকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা। মানে মুঘলরা তো ঘোরশহর হিসেবে বিখ্যাত ছিল, কিন্তু এখানে ওলন্দাজ এবং পর্তুগিজ আরাকান যে মগরা ছিল, এরা নদীপথে মেঘনা নদী দিয়ে এসে এই জায়গাটাকে আক্রমণ করে লুটতরাজ করত। তখন এই আপনার মীর জুমলা, তিনি যেহেতু বিচক্ষণ সেনানায়ক ছিলেন, তাই তিনি এই মানে পরবর্তীতে এই জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য এই ইদ্রাকপুর দুর্গটা নির্মাণ করেন, যেটা হয়তো ইতিহাসে আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না, যে একটা মানুষ তার নিজ যোগ্যতায় কোথায় থেকে কোথায় যেতে পারে, হয়তো আমরা ওইভাবে জানি না।